আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা। তো আশা করি যে সাউন্ডটা ঠিক আছে এবং সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আমাকে একটু জানাও, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আরম্ভ করে দিতে পারবো। হোপফুলি সবকিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে। ওকে, গুড। তাহলে সবাই একটু জয়েন করে ফেলো অ্যান্ড আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শুরু করে দিই। ওকে, তো আমাকে একটু জানাও যে আমি কি ক্লাসটা আরম্ভ করে দিতে পারবো কি না, বা তোমরা আসলে সবকিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ডটা স্পষ্ট আছে কিনা আমাকে একটু জানাবা, তাহলে আমি ক্লাসটা আরম্ভ করে দিতে পারবো। গুড। ওকে, না এটা 25-এর নাই, 25-এর সব পড়ানো শেষ। মানে ইয়ে হয়, ঘুম থেকে উঠে এসে কমেন্ট করো, ঘুম থেকে উঠে এসে কমেন্ট করো যে 25-এর যা যা ছিল 25-এর গুলো হলো তো বলেই দিই, এটা তো 26-এর। এখন একটা 25-এর স্টুডেন্ট যদি আইসা কয়দিন পর তার পরীক্ষা, সে যদি আইসা যদি বলে যে এটা আমার সিলেবাসে আছে না, এটা কি 25-এর না 26-এর, এটা তো বড় লজ্জার বিষয়। ওকে, তো আমরা শুরু করে দিই। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, গুড। তো গত ক্লাসে আমরা এই ক্লাসটাই নিতে গিয়েছিলাম, কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়েছিল, ফেসবুক কারিগরি সমস্যার কারণে। ঠিক আছে, না আবার প্রথম থেকে আমি শুরু করব। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রথম থেকেই শুরু করব যাতে করে তোমাদের প্রবলেম না হয়, একদম শুরু থেকে শুরু করব। তো চলো, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই ঋতুবর্ণন কবিতাটা। সবচেয়ে সহজ ব্যাখ্যাটাই আমরা চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে আমরা পড়ার জন্য। এই কবিতাটা পড়ার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা খুবই মানে খুবই 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 ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় এই কবিতাটা পড়ার জন্য চেষ্টা করবা। কথা কি বুঝাইতে পারছি? মানে এই কবিতার প্রত্যেকটা শব্দ অর্থ আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে রাখবা যে এই কবিতাটা পড়ার আগে আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দিচ্ছি। এই কবিতাটা পড়ার আগে খুব রিল্যাক্সে ঠান্ডা মাথায় কবিতাটা পড়তে হবে। তোমার মাথায় যদি অনেক প্রেশার থাকে তাহলে এই কবিতাটা পড়ো না। ওকে, আচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে কবিতা পড়তে গিয়ে মাঝে মধ্যে তোমার কাছে মনে হবে যে ভাই আমি এই জিনিসটা ভালোভাবে বুঝি নাই, এই জিনিসটা বুঝার মধ্যে আমার আরো গ্যাপ আছে। তাহলে তুমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি ক্লাস অফ করে দিবা না। অফ করে দাঁড়া, গরম গরম লাগতেছে, গরম লাগতেছে, এসি চালাই, গরম লাগতেছে। দেখছো আমি কি গরম, চিন্তা করো। ওকে, এবার আসো, তাহলে কোথায় জানিয়েছিলাম? ব্যাপারটা হচ্ছে আমার এখানে মানে এই রুমে এত পরিমাণ বাতি যে মানে শরীর অটোমেটিক হিট হয়ে যায়, বুঝছো? ওকে, তো কি জানি বলতেছিলাম, ও যে ধরো কোনো জিনিস বুঝো নাই, হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। যা বুঝো তাই বুঝবো, মানে আমি ফুল কবিতাটা তানভীর ভাইয়ের ক্লাস করব, যা বুঝি বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, বাট আমি ফুল ক্লাস করব, তাহলেই বুঝতে পারবা। ওকে, গুড। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাসটা। তো প্রথমত এই ঋতুবর্ণন কবিতাটার আসলে কি? ঋতুবর্ণন কবিতার ঋতুবর্ণন মানে হচ্ছে কি, আমাদের 6টা ঋতু, এই মূলত এই ঋতুগুলোর বর্ণনা দিয়েছে, কোন ঋতুতে কি হয়, প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ঋতুর আলাদা আলাদা একটা আমেজ আছে। সেই জিনিসটাকে মূলত লেখক এখানে ফুটিয়ে তুলেছেন, যে ঋতুর যে আমেজ সেই জিনিসটাকে এখানে কি করছেন, কবি ফুটিয়ে তুলছেন। তো আমরা সেইটাই আজকে কি করব, একটু পড়ার জন্য চেষ্টা করব। ওকে, এবার আসো, আমার বই আসবে, আমার বই জানুয়ারিতে আসবে, আমি আশা করি ইনশাল্লাহ আসবে। তোমরা যদি কারো অনেক দরকার হয় আমি শুরু থেকে বলে আসছি যে অন্য কোনো বই কিনে ফেলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, এইবার আসো দেখো, আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার পদ্মাবতী ঋতুবর্ণন, হ্যাঁ ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপে সংকলিত হয়েছে। তাহলে পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড মানে পদ্মাবতীটা কি? পদ্মাবতী হচ্ছে মূলত আলাওলের একটা কাব্য ছিল মধ্যযুগে, যেখানে পদ্মাবতী মূলত একটা নারী ছিল। এই নারী এত সুন্দর ছিলেন
যে বলা হতো যে এই নারীকে দেখে তাম দুনিয়ার কোনো পুরুষ শান্ত থাকতে পারতো না, মানে সবাই অশান্ত হয়ে যেত। অশান্ত হয়ে যেত মানে কি, মানে সবার মন অস্থির হয়ে যেত যে এই নারীকে কিভাবে আমি পেতে পারি। অর্থাৎ দুনিয়ার সমস্ত হীরা মণি মুক্তা জহরত সোনা দানা গহনা সবকিছু দিয়ে, সম্পদ অর্থ জীবন যৌবন সবকিছু দিয়ে আমি যদি এই পদ্মাবতীর যদি একটা বার যদি পাইতাম, আমার জীবন আর কোনো দুঃখ নাই, এত সুন্দর ছিল। এখন বলবো ভাই তাহলে কেমনে বুঝলাম যে এটা সুন্দর ছিল? তো আলাওয়াল এই পদ্মাবতীর রূপের বর্ণনা দিতে গিয়ে তার চুল থেকে, তার ঠোঁট থেকে, তার মুখ থেকে, তার সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চেষ্টা করেছে আলাওয়াল তার ভাষায় বর্ণনা দেওয়ার জন্য। সেই বর্ণনা আমি এখন দিতে পারবো না। আমরা যখন খুব সম্ভবত আমাদের বাংলায় অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম হবে, শুরুর দিকে আমরা এই পদ্মাবতী কাব্যটা আমাদের ছিল, ওকে, তো আমরা পড়েছিলাম। তো এখন সেই বর্ণনা আমি আসলে দিতে পারবো না, তোমরা অনার্সে বাংলা নিয়ে পড়লে তোমরা পারবা। এখন আমি দিতে বললে অনেকেই বলবা যে অশ্লীল, কিন্তু আসলে আলাওয়াল বর্ণনা দিয়েছেন। যে যাই হোক, তো ঠোঁটের বর্ণনা দিতে গিয়ে আলাওয়াল একটা লাইন বলেছে, বিখ্যাত বাংলা সাহিত্যে একটা লাইন। এই লাইনটা বলে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিতে পারবো যে আসলে জিনিসটা কেমন ছিল। আচ্ছা বলো তো, সাধারণ কোনো নারী যদি পান খায় তাহলে কি পান লাল হবে না ঠোঁট লাল হবে? তুমি যারা দুনিয়ার সবচেয়ে সুন্দরী মনে করো, সে যদি পান খায় তাহলে তার ঠোঁট লাল হবে না? পানের পরশে তার ঠোঁট লাল হবে। কিন্তু আলাওয়াল পদ্মাবতীর রূপের বর্ণনা দিতে গিয়ে বলছে যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল, তাম্বুল মানে হচ্ছে পান। তাম্বুল মানে কি বলো? তাম্বুল, তাম্বুল শব্দের অর্থ কি? পান। এটা ভার্সিটিতে প্রশ্ন আসে। তাম্বুল মানে পান। রাতুল হইল, রাতুল মানে হচ্ছে লাল। তোমাদের অনেকের নাম হচ্ছে কি রাতুল, এই রাতুল মানে হচ্ছে পান। রাতুল সরি রাতুল মানে কি? লাল। অধর মানে কি? অধর, অধর মানে কি? ঠোঁট। পরশ মানে কি? স্পর্শে। তাহলে তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থাৎ পান লাল হলো ঠোঁটের পরশে। সিল্লে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পদ্মাবতী যখন পান খায় বলছে তার ঠোঁট কি লাল হবে? পানি লাল হয়ে যায় তার ঠোঁটের কাছে এসে। তাহলে বুঝতে পারতেছে যে পদ্মাবতী কত সুন্দর ছিল। তো এই পুরুষকে, এই নারীকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত পুরুষ নাকি অশান্ত হয়ে যেত। তো যাই হোক, আমরা এটা পড়লাম, জানলাম। এরপর আসো, এবার আমরা দেখি যে প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ রয়েছে মুগ্ধ, মানুষ হয়েছে মুগ্ধ, মুগ্ধ হয়েছে সংবেদনশীল কবিগণ। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। কবি আলাওয়াল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পুষ্পপত্র, মলয়া সমীর, ভ্রমর গুঞ্জন, কুকিলের কুহুতান মানে কুকুলের সুর, গ্রীষ্মের প্রচন্ড তাপবনে রৌদ্রের তাস, ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘের গর্জন, বর্ষাকালে মেঘ গর্জন হয়, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, অর্থাৎ অবিরল ভাবে বৃষ্টি পড়তে থাকে, একটানা দাদুরি শিখিরিনীর রব, তারপর হচ্ছে শরতের নির্মল আকাশ, ফুলের চামর ধোলা, তো ইত্যাদি অনেকগুলো বিষয় বলছে। এগুলো আমি আর এখানে না বলি, কবিতা পড়লেই তোমরা হোপফুলি বুঝতে পারবা। তো আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের পরের কবিতার ইয়েতে। তো আমরা এর আগে একটা ক্লাসে পড়েছিলাম, যদিও আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। তো বলছে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ প্রথমেই যার কথা বলতে সে হচ্ছে বসন্ত। ঋতু নবীন পল্লব, অর্থাৎ বসন্ততে ঋতু, অর্থাৎ এই বসন্ত ঋতুতে নতুন পল্লব, পল্লব মানে হচ্ছে পাতা। এই যে দেখো সাইডে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে বসন্ত ঋতুতে নতুন পাতা হয়, কচি পাতা হয়, ওকে। তাহলে নবীন মানে কি? নতুন। পল্লব মানে পাতা, মানে নতুন পাতা হয়। দুই পক্ষ বলতে বোঝায় গ্রীষ্ম ও শীতকাল। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুদাদম। তো এখানে বলতেছে যে দুই পক্ষ বলতে বোঝানো হচ্ছে যে দুইটা পক্ষ, এই দুইটা পক্ষ কি? গ্রীষ্ম আর শীত। এই গ্রীষ্ম আর শীত এইটার মাঝেই বলতেছে যে উত্তম বসন্তকাল। সুদাদম মানে কি? উত্তম বসন্তকাল। তাহলে বুঝতে পারতেছো যে উত্তম বসন্তকাল, হ্যাঁ, উত্তম বসন্তকাল। ওকে, কথা কি বুঝতে পারতেছো? উত্তম বসন্তকাল। তাহলে এই লাইনটার মানে কি বুঝতে পারতেছো যে বসন্ত ঋতু গাছে গাছে নতুন পাতা গজায়, গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে উত্তম বসন্তকাল। অর্থাৎ এই বসন্তকালের বিবরণ দিচ্ছে। বসন্তকালটা কখন? গ্রীষ্ম আর শীত এই দুইটার মাঝেই এই উত্তম ঋতুটা থাকে।
মানে গ্রীষ্মকাল শেষ হয়ে যাচ্ছে, মানে শীত শেষ হয়ে যাচ্ছে, গ্রীষ্মকাল আসবে, এই দুইটার মাঝখানে। এরপর বলছে মলয়া সমীর। মলয়া সমীর মানে হচ্ছে মলয়া সমীর, সমীর শব্দের অর্থ তোমরা তাহারাই পরমাণু কবিতায় পড়ছো, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, তাহলে সমীর মানে কি বাতাস। ওকে, তো বলছে মলয়া সমীর মানে দক্ষিণ দিকের বাতাস। হইলা, হইলা মানে হচ্ছে হলো, অর্থাৎ দক্ষিণ দিকের বাতাস হইলো কামের পদাতি। কাম বলা হয় সাধারণত সাহিত্যে, যেটাকে কাম বলে, সাহিত্যে কাম বলে কেউ যদি কারো প্রেমে আসক্ত হয়ে তার মানে ব্যাপারটাকে আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, ধরে নাও মানে কারো প্রেমে অনেক বেশি মজে গেলে সেটাকে মানে সহজ ভাষায় বললো, যদি এটার ভাষা আরো অনেক গভীরে, বাট আমি সহজভাবে বোঝানোর জন্য সাহিত্যের ভাষায় বললাম আর কি। তো বলছে যে দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণ দিকের স্নিগ্ধ বাতাস হইল কি হইল কামের পদাতি। কামের পদাতি মানে হচ্ছে প্রেমের দেবতা। তাহলে এই কি হয়ে গেল প্রেমের দেবতা, অর্থাৎ প্রেমের দেবতা। পদাতি মানে হচ্ছে বার্তাবাহক, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বসন্তে যে বাতাস আসে এই বাতাসটা মনে হচ্ছে যে প্রেমের বার্তাবাহক। মনে হচ্ছে যে আমার জন্য, মানুষের জন্য কি নিয়ে আসতেছে, প্রেম নিয়ে আসতেছে। মানুষের জন্য কি নিয়ে আসতেছে, প্রেম ভালোবাসার বার্তা বয়ে আনতেছে। এখানে লেখক এইটাই বলতেছেন। তাহলে হোপফুলি আমরা এই দুইটা লাইনে বুঝতে পারছি। এরপর বলছে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এখন বনস্পতি কি এটা একটু দেখো, এই যে এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে বনস্পতি গাছ। তো বলছে যে গাছে ফুল দেখা যায় না কিন্তু ফল ধরে, মানে বট গাছ টাইপের। হ্যাঁ, আচ্ছা, তো অনেক বড়, তো এই গাছে ফুল দেখা যায় না খালি ফল ধরে। তো এখানে বলছে যে যখন বসন্ত আসে তখন মুকুলিত হয়, অর্থাৎ মুকুল দিয়ে ভরে যায়, চারদিকে মুকুল হয়। আমের মুকুল দেখো না এরকম। তো বলছে মুকুলিত কইল, কইল মানে করিল, তাহলে হইল মানে হলো, কইল মানে করিল, তাহলে মুকুলিত করলো কে করলো, তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বনস্পতি গাছ চারদিকে একেবারে মুকুলে কি হয়ে গেছে, ভরে ফেলছে। এর বলছে কুসুমিত কিংসু। এরপর বলছে কুসুমিত, কুসুমিত মানে ফুটেছে, কুসুমিত মানে কি ফুটেছে, কি ফুটেছে কিংসুক। কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, অর্থাৎ যখন বসন্ত আসে চারদিকে লাল লাল পলাশ ফুল। এই যে দেখো পলাশ ফুল, এই যে দেখো পলাশ ফুল দেখতে পারতেছো, এই যে পলাশ ফুল। তো চারদিকে লাল লাল পলাশ ফুল কি হয়ে যায়, একেবারে ছড়িয়ে যায়। তো বলছে যে কুসুমিত কিংসুক, অর্থাৎ ফুটেছে কে, পলাশ ফুল। সঘন বনলাল, সঘন মানে হচ্ছে একেবারে ঘনের সহিত, একেবারে ঘন। কি হয়েছে, বনলাল, বন একেবারে লাল হয়ে গেছে। এরকম দেখো, এইটা যদি এরকম যদি 5-6টা গাছ যদি বনের মধ্যে থাকে তাহলে বন, পুরো বন লাল হয়ে যাবে না এটা। তাহলে এই লাইনের মানে কি, যে বৃক্ষ বনস্পতি চারদিকে মুকুল দিয়ে ভরে ফেলছে, আর কিংসুক মানে পলাশ ফুল সারা বনকে কি করেছে, লাল করে ফেলেছে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে, আমি কি বুঝাতে পেরেছি? গভীরটা একটু বলেন। ওর গ্রুপ থেকে বাইর কর, ওর বাবা আমারে কল দে, ওর বাবা আমার কল দিয়ে কল ওর বিয়ে করাইতো। ওর পড়াশোনা করার দরকার নাই, ওর বিয়ে করাইতো ওর আগে। ওকে, এটা কি বুঝতে পারছো? আমাকে রেসপন্স করবা যে ভাইয়া বুঝছি, তাহলে আমি সামনে আগাবো। মানে ভাইয়া বুঝছি, তাহলে এখানে মানে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন বসন্তের সময় চারদিকে নানা রকমের ফুলে ভরে যায়, এই সময় এত পরিমাণ পলাশ ফুল হয় ফুটে যে তাতে বন লালচে হয়ে যায়, বন একেবারে কি হয়ে যায়, লাল হয়ে যায়। বুঝলে আমাকে বলবা, তাহলে আমি পরের এটা শুরু করব। এরপর বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী। এখানে মল্লী বলতে বোঝানো হচ্ছে, এই মল্লী শব্দের অর্থ হচ্ছে বেইলি ফুল, ঠিক আছে? সুরঙ্গ মল্লী দ্বারা বোঝায়, সুরঙ্গ মল্লীর মানে হচ্ছে সুন্দর রঙের বেইলি ফুল। বেলি ফুল ছিল না? ওকে, তো বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। খেয়াল করে দেখো, বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী, পুষ্পিত সুরঙ্গ মল্লী। পুষ্পিত মানে তো বুঝতে পারছো, অর্থাৎ চারদিকে পুষ্প হয়, পুষ্প হয়ে যায়। সুরঙ্গ মল্লী অর্থাৎ বেইলি ফুল এরকম কি হয়ে যায়, চারদিকে ফুল ফুটে। বেইলি ফুল চারদিকে কি হয়, যখন বসন্ত আসে তখন এরকম ফুটে। এরপর বলছে লবঙ্গ। লবঙ্গ হচ্ছে এক ধরনের মশলা, লবঙ্গ গাছ। এই যে লবঙ্গ, আমরা লবঙ্গ তো চিনি, তো লবঙ্গ গাছে এরকম ফুল হয়, এরকম অনেকটা তোমার খয়েরি কালারের ফুল হয়, এখানে দেখতে পাচ্ছ এটা। তো বলছে একদিকে সুন্দর, সুরঙ্গ মল্লী মানে হচ্ছে সুন্দর রঙের বেইলি ফুল, আর লবঙ্গ তো বুঝতে পারতেছ, গুলাল মানে হচ্ছে অনেক বেশি লাল। অর্থাৎ কি হয়, যে সুন্দর যেই বেইলি ফুল সেটা ফুটে, আবার অপর দিকে দেখা যায় যে লবঙ্গের যেই লবঙ্গ গাছের এরকম ফুলগুলো কি হয়ে যায়, বা মুকুলগুলো কি হয়ে যায়, একেবারে লাল হয়ে যায়। বসন্তকালে এটা দেখা যায়। তাহলে নানা রকম সুন্দর রঙের বেইলি ফুল ফুটতে দেখা যায়, এবং লবঙ্গ গাছ এ সময় লালচে ফুল দেখা যায়। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝাইতে পারছি বাবা? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। ক্লাসের পরে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। এরপর বলছে ভ্রমরের ঝংকার। ঝংকার মানে আওয়াজ, ভ্রমরের যে আওয়াজ, ভ্রমরের যে ঝংকার, গুঞ্জন, সেটা শোনা যায়। এরপর বলছে কুকিল কলরব। কলরব বলতে এখানে বোঝানো হচ্ছে সাধারণত কুকিলের আওয়াজ। অর্থাৎ তাহলে এই লাইনের অর্থ কি দাঁড়াচ্ছে, বলতে যে ভ্রমরের ঝংকার অর্থাৎ ভ্রমরের যে গুঞ্জন,
ভ্রমরের গুঞ্জন বসন্তে শোনা যায়, কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়, শুনিতে যুবক মনে জাগে অনুভব। যখন যুবক এই কোকিলের সুর শুনে, যখন যুবক এই ভ্রমরের শব্দ শুনে, তখন যুবকের মনে প্রেম উতলে পড়ে। তোমরা মনে করো বর্ষাকালে বৃষ্টি হইলে প্রেম উতলে পড়ে, কবি বলতেছে না, যখন বসন্ত আসে, চারদিকে যখন ফুল হয়, চারদিকে যখন ফুলের ঘ্রাণ যখন হয়ে যায়, যখন কোকিল কু কু করে ডাকে, তখন যুবকের মনে প্রেম কি হয়, উতলাই পড়ে। তাহলে বুঝতে পারতেন যে ভ্রমরের ঝংকার কোকিল কলরব, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, অর্থাৎ ভ্রমরের আওয়াজ, কোকিলের কলরব, কোকিলের আওয়াজ যখন যুবক শুনে, তখন যুবকের মনে জাগে অনুভব, তখন যুবকের মনে প্রেম ভালোবাসা উতলাইয়া উতলাইয়া পড়ে। কথা কি বুঝছো? এরপর বলছে নানা পুষ্পমালা, অর্থাৎ নানা পুষ্প মানে তো বুঝো ফুল, তার মানে কি না, অনেক রকম ফুলের মালা। নানা পুষ্পমালা কি, অনেক ধরনের ফুলের মালা। এরপর বলছে গলে, গলে মানে হচ্ছে কি, গলায় বড় হর্ষিত, অর্থাৎ মানুষ নানা ধরনের কি করে ফুলের মালা গায়ে দেয়, গলায় লাগায়, এবং হর্ষিত, হর্ষিত মানে হচ্ছে আনন্দিত, এবং সে খুব আনন্দ পায়। বসন্ত, ওই যে আমরা তাহারাই পরমাণু কবিতায় পড়ছি না, যখন বসন্ত আসে তখন নানা রঙের ফুল দিয়ে নিজেকে সাজায়। তো এই লাইনটা ওটা পড়লে এটা বুঝবা। তারপরে যখন বসন্ত আসে তখন নানা ধরনের ফুল দিয়ে গলায় লাগায় যুবক যুবতীরা, এবং তারা আনন্দিত হয়। বিচিত্র বসন, এই বসন বল দ্বারা বোঝানো হয় কি, পোশাক। তাহলে কি বিচিত্র বসন মানে হচ্ছে নানা ধরনের পোশাক। অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ তারা নানা ধরনের কি করে, যখন বসন্ত আসে তখন তারা নানা ধরনের বসন পরে, দ্যাট মিন্স নানা প্রকার পোশাক পরে, এবং সেই সাথে অঙ্গে চন্দন চর্চিত, তারা তাদের শরীরে চন্দন দিয়ে কি করে সাজগোজ করে। এখনকার মতো তো ক্রিম নাই, ডইলে ডইলে সাদা করে ফেলাইবে, আটা ময়দা নাই, ডইলে ডইলে সাদা করে ফেলাইবে। এখনকার মতো তো আর চাইনিজ জাপানি গ্রিন নাই, কালামাইয়া লাগাইলে ধলা হয়ে যায়, এগুলো তো নাই। তো তখন কি করতো, চন্দন লাগাইতো, সৌন্দর্য মণ্ডিত করার জন্য নিজেকে চন্দন লাগাইতো। তাহলে কি দাঁড়ালো, যে যখন বসন্ত আসে তখন নানা ধরনের ফুলের মালা গলায় পরে, এবং তারা খুব আনন্দিত থাকে, এবং তারা নানা ধরনের পোশাক পরে, এবং তারা তাদের অঙ্গে চন্দন লাগায়। এর থেকে সহজ আর কোথাও পাবা না, যাও। বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো। এরপর বলছে কি, নিধাক সময়ে, নিধাক, এবার বসন্তের খেলা শেষ, ক্লোজড, বসন্ত ক্লোজড, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এরপর কি বলছে একটু বুঝো। জি, মৌমাছি। আচ্ছা, এইবার বলতে যে নিধাক সময়, নিধাক মানে হচ্ছে গ্রীষ্ম। ওই যে আমি আকুল নিধাক পিয়াসা ইয়েতে পড়ছো না, ওই তোমাকে এই বিদ্রোহী কবিতাতে, তার মানে নিধাক মানে কি, গ্রীষ্ম। তো বলছে কি, আমি আকুল নিধাক, চর্চিত মানে হচ্ছে মানে চন্দন চর্চিত মানে হচ্ছে চন্দন দিয়ে চর্চা করে আর কি, মানে চন্দন পরে, চন্দন লাগায়, ওকে, শরীরে। আচ্ছা, এরপর বলছে নিধাক সময়ে, নিধাক মানে কি, গ্রীষ্ম। তো গ্রীষ্মের সময় কি হয়, সময় মানে তো বুঝতে পারতো সময়, অতি প্রচন্ড তাপন, তাপন মানে হচ্ছে কি, তাপ। যখন গ্রীষ্ম আসে তখন প্রচুর তাপ। আচ্ছা, এরপর বলছে রৌদ্র ত্রাসে, অর্থাৎ রোদের তীব্রতায়, এত বেশি রোদ, ত্রাস, মানুষ বলে না যে ত্রাসের রাজত্ব কায়েম করছে, মানে একেবারে সবকিছু খেয়ে ফেলছে, সবকিছু কি করছে, নিয়ে নিছে, এরকম। তো বলছে যে রোদের ত্রাসে, অর্থাৎ রোদের ভয়াবহতায়, রহে ছায়া চরণে শরণ, অর্থাৎ বলতেছে তখন মানুষ ছায়ার নিচে কি হয়, আশ্রয় নেয়। তখন মানুষ কি করে, ছায়ার নিচে আশ্রয় নেয়। তাহলে আবার বলতেছি, যখন গ্রীষ্ম আসে তখন প্রচন্ড তাপ দেখা যায়, আর এই তাপে রোদের কারণে মানুষ ছায়ার নিচে কি, চরণ মানে তো বুঝতে পারতেছো পা, অর্থাৎ মানুষ ছায়ার নিচে নিজের চরণ পালায়, মানে নিজেকে আশ্রয় নেয়। অনেক সময় প্রচুর তাপ, তো কি করে মানুষজন রাস্তার মাঝখানে দাঁড়ায় না, যেখানে একটু মানে গাছ আছে সেখানে, যেখানে একটু ছায়া আছে ওখানে নিচে গিয়ে দাঁড়ায়, তাই না? তো এখানে সেটাই বলছে। এরপর বলছে কি, বলছে চন্দন চম্পক মাল্য, অর্থাৎ চন্দন, খেয়াল করো, চন্দন চম্পক মাল্য, মাল্য মানে তো বুঝতে পারতেছো মালা, হ্যাঁ, চম্পক মানে ফুল, চন্দন মানে হচ্ছে চম্পা, অর্থাৎ চম্পা ফুলের মালা। তাহলে খেয়াল করে দেখো, চন্দন চম্পক মাল্য তার মানে কি, চম্পা ফুলের মালা, মলয়া পবন অর্থাৎ বাতাস, মলয়, মলয় পর্বতের যে বাতাস, এটাকে বলা হয় কি, মলয়া পবন, বা বলতে পারো যে স্নিগ্ধ বাতাস। তাহলে বলতে যে চম্পা ফুলের মালা কি, মলয়া পবন, অর্থাৎ যেই তোমার যে বাতাস আছে, স্নিগ্ধ বাতাস, যখন এটা যখন হয় তখন সতত দম্পতি, অর্থাৎ সর্বদা তখন দম্পতি, দম্পতি মানে তো বুঝতে পারছো কাপল, জামাই বউ, সঙ্গে ব্যাপিত মদন, তখন তাদের সঙ্গে প্রেমের দেবতা একসাথ হয়। এবার দেখো ব্যাখ্যাটা কি, এ সময় শান্ত স্নিগ্ধ বাতাস বয়ে যায়, যা সবার মনে ভালোবাসা অনুভব সৃষ্টি করে। অর্থাৎ যখন এই ভালোবাসার, অর্থাৎ যখন এই চন্দন চম্পক মাল্য, চম্পা ফুলের মালা
এটা। এরপর বলছে কি মলয়া পবন যখন হয় তখন কি হয়, যখন মলয়া পবন যখন বাতাস যখন আসে তখন সবার মধ্যে সতত দম্পতি, তখন সর্বদা দম্পতিদের মধ্যে যুবক যুবকদের মধ্যে কি হয়, ভালোবাসা কি হয়, তারা কি ভালোবাসায় ব্যাপিত হয়, তারা ভালোবাসায় একাকার হয়ে যায়, মিশে যায়। মদন দ্বারা সাধারণত বোঝানো হয়, মদন বলা হয় প্রেমের দেবতাকে, মদন বলা হয় কি প্রেমের দেবতাকে। আমি কি বুঝাইতে পারছি, কথা কি বুঝাইতে পারছি? ওকে গুড। আচ্ছা এরপর বলছে, এরপর এটা শেষ, এবার আসতেছে পাবন। পাবন মানে হচ্ছে কি বর্ষা। এবার বর্ষার কথা, তাহলে আমরা দুইটা ঋতু শেষ করলাম, একটা হচ্ছে বসন্ত আর একটা হচ্ছে গ্রীষ্ম। এবার বলতেছে বর্ষার কথা। বলছে পাবন সময়ে ঘন গরজিত, যখন বর্ষা হয় তখন কি হয়, ঘন ঘন গরজিত, অর্থাৎ গরজিত মানে তো বুঝতে পারছো গর্জে উঠে। দেখো যখন বর্ষা হয় তখন হুম হুম করে মেঘ কি করে, আকাশ গর্জন করে না? তো বলছে যখন পাবন সময়, যখন বর্ষা হয় তখন কি হয়, মেঘ গর্জন করে, নির্ভয় বরিশে জল, অর্থাৎ কোনো ভয় ছাড়াই জল যেদিকে পারতেছে ওইদিকে চলে যাচ্ছে। যখন বন্যা হয়ে যায়, যখন বর্ষা হয় তখন জল যেদিকে পারে ওইদিকে সে চলে যায়। সে কি এটা চিন্তা করে যে এইদিকে রাজার বাড়ি, এদিকে প্রজার বাড়ি, এদিকে চেয়ারম্যানের বাড়ি? না। তো বলছে যে তখন অজস্র জলের ধারা, বৃষ্টির ধারা কি বইতে থাকে চৌদিকে, মানে হচ্ছে চারদিকে। এরপর বলছে কি পুরিত, পুরিত মানে হচ্ছে ভরপুর, অর্থাৎ চারদিকে তখন কি হয়ে যায়, পানি ভরপুর হয়ে যায়। চারদিকে কি হয়ে যায়, পানি ভরপুর হয়ে যায়। বুঝতে পারছো? সত্য তো মানে সবসময় সর্বদা। আচ্ছা এরপর বলছে কি, এরপর খেয়াল করে, এরপর বলছে ঘোর শব্দে কৈলাসে। এখানে কৈলাস, ওই যে কৈলাস পর্বত বলে না, এটা মানে হিমালয় পর্বতের একটা অংশকে বলা হয় কি কৈলাস। তো বলছে ঘোর কৈলাসে, তখন এই ঘোর শব্দে, এই যে যেই বৃষ্টির যেই শব্দ, বৃষ্টি পড়ার যেই ঝমঝম শব্দ, এই শব্দ কৈলাস পর্বতে মল্লার রাগ। মল্লার রাগ বলতে বোঝানো হয় যে গানের একটা সুর বা গানের তান। এরপর বলছে কি গাত্র মানে গায়, অর্থাৎ এবার খেয়াল করো তো এই শব্দটা, এই লাইনটা একটু ভালো করে বুঝো, আমি একবার বুঝাই দিই, তুমি খুব ইজিলি বুঝতে পারবা। অর্থাৎ বলছে যখন বর্ষার পানি যখন পড়ে ঘোর শব্দে, যখন বৃষ্টির যখন অনেক ঘোর শব্দ মানে অনেক বেশি সাউন্ড, যখন এই সাউন্ডটা যখন হয় তখন কৈলাস পর্বতে, মানে কৈলাস পর্বত থেকে কি হয়, তখন পানি পড়ে না, ঝর্ণা থেকে পানি পড়তে দেখছো, ঝর্ণা থেকে ঝুমঝুম ঝুমঝুম করে একটা পানির আওয়াজ হয়। তখন বলছে এই কৈলাস পর্বতে মনে হয় যে মল্লার রাগ। মল্লার রাগ মানে কি সঙ্গীতের সুর। মনে হচ্ছে যে পানি পড়তেছে এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একটা গানের সুর তৈরি হয়েছে। এরপর বলছে কি গাত্রে, মনে হচ্ছে সেটা সারা গায়ে কি হয়েছে, সেটা ইয়েতে হয়ে, মানে সেটা সারা গাত্রে, মানে সেটা শরীর, সারা শরীর দিয়ে মনে হচ্ছে সেটা কি শুনতে পাচ্ছে। তাহলে এখানে কি কবি বর্ষার পানির ঝুমঝুম শব্দ মল্লার রাগ নামে একটা সঙ্গীতের রাগে মধ্যে কবি কি শুনতে পাচ্ছে। তাহলে আমরা যদি খেয়াল করি পাবন সময় বা বর্ষাকালে কি হয়, ঘন ঘন গর্জে, খেয়াল করো ঘন ঘন কি মেঘের গর্জন শোনা যায়, জল চারদিকে কি হয়ে যায়, ভরপুর হয়ে যায়, এবং কি হয় কৈলাস পর্বত থেকে মনে হচ্ছে কি মল্লার রাগ শোনা যায়, এক ধরনের গানের সুর মনে হচ্ছে কৈলাস পর্বত থেকে তৈরি হয়। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো? ওকে। আরিফ হাসান দুষ্টামি করে না, দুষ্টামি করে না, বুঝো এগুলা। এরপর বলছে দাদুরি। দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, এক ধরনের ব্যাং। দাদুরি শিখিনি, শিখিনি মানে হচ্ছে ময়ূরী। তার মানে এখানে দুটা জিনিসের কথা বলছে, একটা হচ্ছে ব্যাঙের কথা বলছে আর একটা হচ্ছে ময়ূরের কথা বলছে। তাহলে বলছে দাদুরি শিখিনি, তারপর বলছে রব অতি মন ভাই, অর্থাৎ মনে ভাব জাগে, অর্থাৎ বলছে যে দাদুরি, মাদি ব্যাং, ময়ূর, তাদের মধ্যে কি হয় সেই সময় ভাব জাগে। এবার এই কথা কেন বলছে তোমরা আমার সাথে একটু একমত হবা, ডেফিনেটলি হবা। বর্ষাকালে অনেক বেশি ব্যাঙের সাউন্ড, বিশেষ করে যারা গ্রামে থাকো, ইভেন শহরেও বর্ষাকালে অনেক বেশি ব্যাঙের শব্দ শোনা যায় না, যদিও ময়ূরীর শব্দ আমরা শুনি না, বাট তখনকার সময় শোনা যেত। তো বলা হচ্ছে দেখবা ব্যাঙের আওয়াজ তুমি এখন গ্রামে যাও শুনবা না, পাবা না, কিন্তু বর্ষাকাল আসলে বৃষ্টি হলেই ব্যাঙরা অনেক খুশি। তো এখানে এই দুইটা জিনিসের কথা বলছে, যে দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, ব্যাং শিখিনি মানে কি ময়ূর, অর্থাৎ মাদি ব্যাং এবং শিখিনি অর্থাৎ ময়ূর, তাদের মনে কি ভাব জাগে, তাদের মনে তারা খুব আনন্দিত অনুভব করে যখন বর্ষা আসে। এরপর বলছে কিটকুল, কুটকুল মানে হচ্ছে কীট পতঙ্গ আর কি, মানে পোকামাকড়। এরপর বলছে রব পুনি, অর্থাৎ পুনরায় ঝংকারে ঝংকারে, রব মানে হচ্ছে ধ্বনি আওয়াজ, অর্থাৎ তখন শুধু যে ময়ূরের শব্দ শোনা যায় এরকম না, শুধু যে ব্যাঙের শব্দ শোনা যায় এরকম না, দেখবা বিভিন্ন ধরনের নানান ঝুম ঝুম এরকম অনেক ধরনের দেখবা যে বর্ষাকালে অনেক ধরনের কীট পতঙ্গের শব্দ শোনা যায়, ঝুঁঝু শু 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 শোনা যায় না, শোনা যায়। যারা গ্রামে আছে তারা এটা খুব ভালো করে জানা। এখানে সেই জিনিসটা বলছে যে দাদুরি অর্থাৎ ব্যাং আর ময়ূরীর মনে ভাব জাগে, এবং একই সাথে এরা ছাড়াও বিভিন্ন ধরনের কীট পতঙ্গ তারাও কি ঝংকার ঝংকার, অর্থাৎ তারাও তখন কি করে
সাউন্ড করে, তারাও তখন কি করে, আওয়াজ করে। ঠিক আছে, ওকে। এরপর বলছে শুনিতে যুবক, আর যুবক যখন এটা যখন শুনে, শুনিতে যুবক চিত্ত হর্ষিত, হ্যাঁ ডরে। আর তখন যুবক কি করে, এই নানা ধরনের সাউন্ড যখন যুবক যখন শুনে তখন তার মনে কি হয়, চিত্ত অর্থাৎ হর্ষিত। ওকে, তো বলতে সে তখন খুব আনন্দ পায়, আবার ডরে মানে সে ভয়ও পায়। যুবক তখন এটা শুনে তার মনে আনন্দ জগায়, আবার তার মনে কি ভয়ের বা আশঙ্কা বা আতঙ্ক কি হয় তার মনের মধ্যে তৈরি হয়। এরপর বলছে আইলো শারদ, শারদ মানে শরৎকাল। এবার আমাদেরকে যে কালটার কথা বলতে সেটা হচ্ছে শরৎকাল। এবার বলছে আইলো শারদ, ঋতু নির্মল আকাশে। যখন শরৎকাল আসে তখন আকাশে ঋতু কি থাকে, মানে আকাশে তখন কি থাকে, নির্মল থাকে। নির্মল থাকে, পরিষ্কার থাকে। এরপর বলছে দোলায় চামার, অর্থাৎ চামার হচ্ছে মূলত এক ধরনের পাখা বিশেষ। চামার পাখা আর কি, তোমরা ইয়েতে ওই যে হাত পাখা টাইপের আর কি, এইটা তো পাখা বিশেষ। এটাকে বলছে ধোলাই চামার কেশ কুসুমিত বিকাশে। তার এটার মানে কি, অর্থাৎ তারপর আসে শরৎকাল, এ সময় আকাশে সম্পূর্ণ নীল, নির্মল আকাশ মানে সম্পূর্ণ একেবারে স্পষ্ট পরিষ্কার নীল আকাশ, পরিষ্কার থাকে এবং মেঘগুলো স্পষ্ট দেখা যায়। ওকে, এরপর বলছে ধোলাই চামার কেশ কুসুম বিকাশে, অর্থাৎ দোলাই চামার অর্থাৎ চারদিকে স্নিগ্ধ বাতাস বয়ে যায়, এতে খুব কোমল ভাবে পাখার মতো গাছপালার পাতা নড়ে। অর্থাৎ দেখো দোলাই চামার অর্থাৎ পাখা নড়ে, দেখবা যে বিভিন্ন ধরনের যে গাছের পাতা নড়ে না, এটাকে পাখার সাথে বলেছে যে কেশ কুসুমিত বিকাশে, অর্থাৎ কোমল ভাবে পাখার মতো কি করে গাছপালাগুলোর পাতা নাড়ায়। ওকে, এরপর হচ্ছে নবীন খঞ্জন। এই খঞ্জন হচ্ছে এক ধরনের পাখি, পরীক্ষাতে প্রশ্ন আসবে, মানে নতুন, নবীন খঞ্জন মানে হচ্ছে নতুন খঞ্জন পাখি, এক জাতীয় চঞ্চল পাখি। তো বলছে নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, অর্থাৎ তার মধ্যে অনেক কৌতুক দেখা যায়। ঠিক আছে, অনেক আনন্দ দেখা যায়। এরপর বলছে উপজিত, অর্থাৎ সে উপস্থিত হয় যামিনী, যামিনী মানে হচ্ছে রাত, দম্পতি মনে সুখ, অর্থাৎ তাদের মধ্যে মনে কি হয়, রাত হলে তাদের মধ্যে মনে সুখ জাগে। বুঝতে পারতেছো কি বুঝাতে চাইতেছে? আচ্ছা, এটা মানে কি যে শরৎকালে এক জাতীয় চঞ্চল পাখি দেখতে পাওয়া যায়, যখন দম্পতির মনে রাগ অনুভব হয় তখন এই পাখির কৌতুকময়তা যেন সুখ অনুভব হয়। এরপর বলছে প্রবেশে হিমন্ত, এবার বলছে প্রবেশে হেমন্ত, এবার যখন হেমন্ত ঋতু যখন প্রবেশ করে, এরপর বলছে শীত অতি যায়, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ পায়। পুষ্পতুল্য তাম্বুল মানে তো তোমাদেরকে আগেই বলছি পান, অর্থাৎ এক প্রকার পানের মধ্য দিয়ে মানুষ যারা তারা কি পায়, সুখ পায়। তো এটার অর্থ কি, এরপরেই প্রকৃতিতে হেমন্তের প্রবেশ ঘটে। এই যে দেখো প্রবেশে হেমন্ত ঋতু, তখন কি হয়, প্রকৃতিতে হেমন্তের আবির্ভাব ঘটে এবং মৃদু শীত অনুভব করে। এই যে বলছে শীত অতি যায়, হালকা শীত তারা কি করে, অনুভব করে। আর তখন তাম্বুল নামের এক প্রকার পান পাওয়া যায় যা খেতে অধিক সুখ অনুভব করে। অর্থাৎ যারা পান লাভার, যারা পান প্রেমী, তারা এই পান খেয়ে অনেক সুখ অনুভব করে, তারা খুব আনন্দ পায়। ঠিক আছে, মাদি ব্যাং মানে তারা বুঝায় দেয় স্ত্রী ব্যাং আর কি, মানে তোমার মহিলার ব্যাং বুঝে আর কি। ঠিক আছে, ওকে গুড। আচ্ছা, এরপর বলছে প্রবেশে হেমন্ত ঋতু অতি শীত অতি যায়, এটা তো পড়লামই। আচ্ছা, এটা গেল। এরপর বলছে যে এরপর বলছে শীতের তরাসে, অর্থাৎ শীতের ভয়। এবার শীতকালের কথা বলতে, তাহলে শীতকালে খুব ইজি। একটু আমি কিন্তু আগেই বলছি ধৈর্য ধরে বুঝতে হবে। তুমি কিন্তু একবারে আমার ক্লাস করে সব বুঝে ফেলবে ব্যাপারটা মোটেই এমন না, বাট আমি তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দিব। এরপর তোমাকে পিডিএফ দিয়ে দিব, এরপর তুমি বই থেকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে। আমি জীবনে বলবো না যে আমার এক ক্লাস করলে হয়ে যাবে, না, এটা তোমাকে পড়তে হবে। এবং এক ক্লাস করলে তারপর প্রশ্ন সলভ করতে গেলে দেখবে যে ভাই আমি এখন পারতেছি, সেই ব্যবস্থা আমি করে দিব। আচ্ছা, এরপর বলছে শীতের তরাসে মানে শীতের ভয়। রবি তুলিতে, রবি তো বুঝো সূর্য, রবি তুলিতে মানে তাড়াতাড়ি লুকায়। এখন বলো শীতকালে সূর্য তাড়াতাড়ি অস্ত যায় না? শীতকালে সূর্য তাড়াতাড়ি অস্ত যায় না, উঠেও কি দেরিতে, কুয়াশার জন্য সে কি তাড়াতাড়ি উঠতে পারে না। সূর্য উঠতে উঠতে দেখা যায় যে 12টা বাজে যায়, সূর্য দেখা যায় শীতকালে না। তো এই জন্য বলছে যে শীতের ভয়ে, রবি মানে হচ্ছে কি, রবি মানে হচ্ছে সূর্য, তরিতে মানে হচ্ছে লুকায়, সে তাড়াতাড়ি লুকায় যায়, সে আসতেই চায় না, লজ্জা পায় সূর্য। এর বলছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। শীতকালে কিন্তু রাত বড়। এই যে কিছুদিন আগে বছরের সবচাইতে বড় রাত গেছে কিছুদিন আগে, এটা কিন্তু শীতের মধ্যে, এখনো কিন্তু রাইট নাও এখনো শীত। আমার মতো যাদের শরীরে অনেক কি বলা যায়, হ্যাঁ আমার মতো যাদের শরীরে অনেক বেশি জোশ আছে তারা এরকম এসির ভিতরেও থাকে, সমস্যা নেই। তো এখানে বলছে যে অতি দীর্ঘ সুখ নিশি, অর্থাৎ অনেক দীর্ঘ, অতি দীর্ঘ সুখ নিশি। নিশি মানে তো বুঝতে পারছো রাত, পলকে পোহায়, অর্থাৎ এত বড় রাত পলকের মধ্য দিয়েই চলে যায়। তবে এটা আমাদের কথা না, হ্যাঁ, যারা এই শীতে নতুন বিয়ে করে তাদের কথা বলছে।
আবার এটা আমি বলছি আর কি, আমার কাছে মনে হয়েছে কবি এই জন্য লিখছে, তুমি আবার এটা খাতা পরীক্ষার খাতায় লিখে দিও না, তাহলে ঝামেলা আছে। তাহলে বলছে কি শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি লুকাই যায়, আর অনেক বড় অতি দীর্ঘ নিশি, অনেক বড় রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপর বলছে পুষ্পসজ্জা বেদ ভুলি বিচিত্র বাসন, এবং তারা বিভিন্ন ফুল দিয়ে পুষ্পসজ্জা বেদ ভুলি, অর্থাৎ বিভিন্ন রকমের ফুল দিয়ে তারা কি পোশাক পরে। এরপর বলছে উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, এবং নানা ধরনের বস্ত্র পরে তারা শীতকে কি করে, মানুষজন শীতকে নিবারণ করে, তাই না? যে নানা ধরনের আগে পড়তো, এখনকার মেয়েরা তো শীতকাল আসলো স্টাইল করে কি করে, ওই স্টাইল করে পাতলা পাতলা জামা পরে, পাতলা পাতলা জামা পরে। শীতের জামাও কিন্তু স্টাইল আছে। তুমি বাজারে গিয়ে দেখো যে মেয়েদের শীতের জামা, ছেলেদের শীতের জামা দেখবা যে খুব মোটা জ্যাকেট গুলা, মানে পরলেই মনে যে শীত ওরে দেখা পালাইবো। আর মেয়েদের শীতের জামা মার্কেটে গিয়ে একবার দেখো, আমি এই যে তোমাদের ক্লাস থেকে আসার আগেও আমি মার্কেটে গেছি, একটা কাজে গেছি, তো দেখলাম যে মেয়েদের যে জামাগুলো, এগুলো জামাগুলো শীতের জামা, টু বি অনেস্ট ভাই, দেখলে খুবই খারাপ লাগে। শীতের জামা আমি তাকাই দেখলাম যে এন দিয়ে কাটা, এন দিয়ে কাটা, এমনি 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 করে কাটা। তো এইটা পরলে তো শীত, মানে এটা 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 পরা কি, এমনি কিন্তু মোটা কিন্তু কাটা কাটা, ও মা, এটা কোন ধরনের শীতের জামা? আমি মনে করছি যে ছবি তুলা করবো, ছবি তুলা এটা আমি ফেসবুকে পোস্ট দিই পরার দিনে। তো আগের কালে কি করতো মানুষজন নানা ধরনের, এখানে এটাই বলছে যে উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, অর্থাৎ সবাই মিলে একসাথে বিভিন্ন ধরনের জামা পরে শীতকে নিবারণ করতো, গরম জামা পরে। আর এখনকার মেয়েরা কি করে, শীতের জামা স্টাইল, পাতলা জামা একটা পরে কোন রকম চলে যায়, স্টাইল করতে হবে। এনে কিন্তু শীতে মরে যাইতেছে তলে তলে, কিন্তু ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে তাকে স্টাইল করতে হবে। তো এগুলো আছে। হ্যাঁ, এরপর বলছে যে কাফুর, কাফুর তো বুঝো ওই যে সাদা যে ইয়াগুলো, মানে বিভিন্ন ধরনের আলমারির ভিতরে মানুষজন রাখে, একটু গ্রান হয়। তো এগুলো বলছে যে কাপুর কস্তুরি ছোঁয়া, কস্তুরি ছোঁয়া মানে হচ্ছে ঘন গ্রান, অর্থাৎ কাপুরের যেই ঘন যে গ্রান, তাহলে কস্তুরি ছোঁয়া মানে হচ্ছে ঘন গ্রান। জাবক মানে হচ্ছে আলতা, আলতা সৌরভ, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সৌরভের কথা বলতেছে, বিভিন্ন ধরনের গ্রানের, কাপুরের গ্রানের কথা বলতেছে। এরপর যে জাবক মানে হচ্ছে আলতা, আলতার সৌরভ মানে হচ্ছে গ্রান, আলতার যে গ্রান সেটার কথা বলতেছে। দম্পতির চিত্ত চেতন অনুভব করে, আর দম্পতিরা কি করে, এই সব গ্রানের মাধ্যমে তারা কি করে, তাদের চিত্ত চেতন তারা কি করে, অনুভব করে, অর্থাৎ দম্পতিদের মাধ্যমে এক ধরনের প্রেম অনুভব হয়। ওকে, এই যে এগুলো শুনলে তাদের মধ্যে কি হয়, প্রেম। তো এখানে দেখো এই কস্তুরী মানে কি, কস্তুরী হচ্ছে এক শ্রেণীর সুগন্ধযুক্ত পদার্থ, যা সাধারণত সুগন্ধি তৈরি মূলত উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে কস্তুরী, হরিণের মতো প্রাণীর গ্রন্থি থেকে নিঃসরণ, মানে বুঝতে পারতে যে এটা এক ধরনের মানে পদার্থের কথা, একদম সুগন্ধ পদার্থের কথা বলেছে। ওকে, সো কবিতাটা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি, মানে কোশ্চেনগুলো প্র্যাকটিস।